আসসালামু সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে। আজকে আমরা আমাদের এই কেমিস্ট্রি জার্নিটা শুরু করতে যাচ্ছি। একটা চমৎকার জার্নি, যেই জার্নি শুরুতেই তোমাদেরকে কিছু গাইডলাইন থাকবে টোটাল কোর্স জুড়ে, কিভাবে আমি তোমাদের সাপোর্ট দিব, ক্লাসগুলা কোথায় পাবা, ক্লাসগুলা কিভাবে হবে, ক্লাসের ইচ অ্যান্ড এভরিথিং, এবং তোমাদের আগামী 3-4 মাসের পড়াশোনার ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস নিয়ে ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব। আমরা শুরুর দিকে আমার যে সমস্ত থটসগুলো আছে বিগত বছরগুলোতে আমি যেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো করছি সেগুলো থেকে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, এবং শেষের দিকে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো সব মিলায় আজকে হচ্ছে আমাদের গ্র্যান্ড ওরিয়েন্টেশন লাইভ। তোমরা যারা যারা জয়েন করে ফেলছো এবং আমাকে সালাম দিচ্ছ, তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম, তোমাদের সবাইকে ওয়েলকাম টু দ্য কোর্স। তোমরা প্রথম ব্যাচ যারা আমার সাথে ডেডিকেটেডলি প্রথমবারই কেমিস্ট্রিতে আগাচ্ছ। তো আমি আশা করছিলাম যে মোটামুটি ওরিয়েন্টেশনের সময় 100 মতো স্টুডেন্ট নিয়ে আমি আগাইতে পারবো। আমরা 130 প্লাস, সম্ভবত 135 জন স্টুডেন্ট এই কোর্সে এনরোল করছে। তার ভিতরে 80-90 জন মতো এই গ্রুপে এখনো জয়েন করছে, বাকিরা এখনো ওয়েবেই আছে, ওয়েব থেকে এখানে জয়েন করে নাই। যেহেতু আমরা ক্লাসগুলা লাইভে নিব, লাইভ ক্লাসে নিব, এবং পরে লাইভের রেকর্ডেড ভার্সনটা ওয়েবে যাবে। সো অনেকে ওয়েবে পরে দেখে নিবে, সমস্যা নেই। তোমরা যারা যারা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়ে গেছো, তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। তোমরা যে মিল্টন ভাইয়ের উপর ভরসা করে এই কোর্সে জয়েন করছো, এতে আমি অনেক অনেক খুশি, এবং আমি তোমাদেরকে এইটুকু এনশিওর করতে পারি টোটাল এই জার্নিটাতে তুমি মিল্টন ভাইয়ের থেকে তোমার বেস্ট সাপোর্টটা পাবা। আমি তোমাদেরকে কথা দিছি যে তোমাদের কেমিস্ট্রিকে একদম ডাল ভাত বানিয়ে তোমাদের কেমিস্ট্রির ভার্সিটি কতে যা যা লাগে সবকিছু গুছিয়ে দিব। এই জার্নিতে তুমি আস্তে আস্তে যখন আমার সাথে আগাবা, দেখতে পাবা যে আসলে আমার কথাটা তুমি কতটা মিল পাচ্ছ আমার কথার সাথে সার্ভিসের। তো মোটামুটি এর আগেও তোমাদের 24 ব্যাচে আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল হচ্ছে 2500 মতো। 2500 স্টুডেন্টকে আমি পেইড ব্যাচে পড়িয়েছি, বাট ওটাতে কখনোই আমার ডেডিকেটেড কেমিস্ট্রি ব্যাচ ছিল না। ওখানে কেমন ছিল, ওখানে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স ছিল, জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স ছিল, তারপরে তোমার হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স ছিল, তারপরে হচ্ছে তোমার আমাদের একটা ডেডিকেটেড কোর্স ছিল হচ্ছে 3টা সাবজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট 119টা টপিকের কোর্স, যেটাকে আমি মিল্টন টপ 100 নাম দিয়েছিলাম। ওখানে সবগুলা মিলায়ে আমার 2500 মতো স্টুডেন্ট ছিল। ওদের ভিতর থেকে শুধুমাত্র কেমিস্ট্রি আমার কাছে পড়ছে সেকেন্ড টাইম 350 মতো স্টুডেন্ট, ঠিক আছে। সো তোমাদের 25 ব্যাচের সাথে আমার কেমিস্ট্রির এই যে যাত্রাটা এইবারই খুব গ্র্যান্ড ভাবে তৈরি হচ্ছে। আমি কেমিস্ট্রি পড়াচ্ছি প্রায় 5.5-6 বছর যাবত। তো 5.5-6 বছর যাবত আমি বিভিন্ন প্ল্যাটফর্মে পড়িয়েছি, বাট নিজের প্ল্যাটফর্ম থেকে নিজের কেমিস্ট্রি ডেডিকেটেড কোর্স এইটাই প্রথম। যে জন্য আমি ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি 1.0 নাম দিছি, বিভিসি, ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি। এবং তোমাদের এই কেমিস্ট্রি কোর্সকে আমি বলবো হচ্ছে ভার্সিটি ক কেমিস্ট্রি। কেন? কারণ আমরা ভার্সিটি ক এর জন্য যতগুলা ইউনিভার্সিটি আছে সবগুলার প্রশ্ন অ্যানালাইসিস করে তাদের জন্য ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে সব তোমাকে গুছিয়ে দিব। তুমি এই একটা কোর্সের ভিতরেই কেমিস্ট্রির ইচ অ্যান্ড এভরিথিং পাবা, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। ওকে, সো তোমার কোনো কিছু বাদ যাবে না, কোনো কিছু তোমাকে সময় নষ্ট করানো হবে না। তোমার যা যা লাগবে টু দা পয়েন্টে, তোমার সাইকোলজি এবং মাইন্ডসেট অনুযায়ী তুমি আমার এখানে পড়তে পারবা। আরেকটা সুবিধা হচ্ছে, তুমি সবসময় দেখবা, তুমি যদি কোনো কিছুতে মনে হয় ভাইয়া এই জিনিসটা আমি এইভাবে না এইভাবে চাচ্ছি, এভাবে না এভাবে চাচ্ছি, আমাকে জাস্ট কোর্সের ভিতরে বললেই হবে, কমেন্টে বলবা বা আমাদের প্রাইভেট ডিসকাশন টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে বললেই হবে। আমার টিম, আমি চেষ্টা করব তোমাদের সাথে যত দ্রুত সম্ভব অ্যাডাপ্ট করে ওটা সলভ করে দেওয়ার। এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ নাই যে এই সমস্যাগুলো বা যেই টাইপের তোমাদের সাজেশন থাকবে সব আমরা অ্যাডাপ্টেশন করে ফেলবো। সো আমি অনলাইনে পড়াচ্ছি অনেকদিন যাবত, হাইপ নাই হয়তো, বাট তোমরা হাইপ ছাড়াই 130 প্লাস 135 জন মতো জয়েন করে এই কোর্সে যুক্ত হয়েছো। তোমাদেরকে সাধুবাদ জানাই, তুমি আমার উপর ভরসা করছো। তোমাদের ভরসার পরিপূর্ণভাবে দাম রাখার দায়িত্ব আমার। সো আমরা এখন এখানে কথা বলবো যে টোটাল এই জার্নিটাতে আমরা কি কি শিখবো, কিভাবে শিখবো, ইস অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ কথা বলবো। তোমরা একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আমার সাথে লাইভ করতেছো, আমাকে যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম সালাম, যারা নমস্কার বলছো নমস্কার, কেমন আছো জিজ্ঞেস করছেন, কেমন আছেন জিজ্ঞেস করছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই আশা করছি ভালো আছো। তোমরা সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ক্লাসরুমে যুক্ত হয়ে গেছো। সো প্রথমে আসি, আমাদের এই কোর্সে কি কি থাকবে এটা আমরা একটু আরেকবার ওভারভিউ করি। আমাদের এই কোর্সে যেটা যেটা থাকবে, প্রথমেই হচ্ছে 35টা কম্প্যাক্ট ক্লাস,
তো টোটাল আমাদের যে 8টা চ্যাপ্টার আছে, এই 8টা চ্যাপ্টারকে আমরা 35টা কম্প্যাক্ট ক্লাস দিয়ে শেষ করার চেষ্টা করব, 35টা কম্প্যাক্ট ক্লাস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 35টা কম্প্যাক্ট ক্লাস দিয়ে শেষ করব, এই ক্লাসগুলা কেমন হবে? ক্লাসগুলা কেমন হবে দেখো, আমি অলরেডি তোমাদের কেমিস্ট্রির সমস্ত ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন করে রাখছি। সো আমার ইচ অ্যান্ড এভরি কোশ্চেন অ্যানালাইসিস করা, ইচ অ্যান্ড এভরি টপিক অ্যানালাইসিস করা। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই এরকম একটা হেডলাইনে থাকবে আজকের ক্লাসে বা এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো। তো ওখান থেকে বাছাই করা সমস্ত টপিকের লিস্ট আমি শুরুতেই তোমাকে দিয়ে দিব টপিক ওয়াইজ, এবং বলে দিব কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিক কম ইম্পর্টেন্ট, কোন কোন টপিক কিভাবে পড়তে হবে। এরপর আসো, এই 35টা যে লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে প্রথম 4টা থেকে 5টা ক্লাস এমন হবে, 4টা থেকে 5টা ক্লাস এমন হবে যেগুলা কম্প্যাক্ট ওয়েতে টু দা পয়েন্টে একদম যা যা প্রয়োজন তাই তাই পড়ানো হবে। প্রত্যেকটা টপিক থেকে 1টা 2টা 3টা করে প্রয়োজনীয় এমসিকিউ সলভ করানো হবে ওই চ্যাপ্টারের বেসিক এবং ওই টপিকের বেসিক ক্লিয়ার করার জন্য। সো বেসিক ক্লিয়ার করার জন্য, পুরা জিনিসটাকে তোমার মাথার ভিতর ক্লিয়ারিটি আনার জন্য যতগুলা উদাহরণ প্রয়োজন সব আমরা প্রত্যেকটা টপিকের ভিতরে পাবো। এবং এই 4টা 5টা ক্লাসের পরে শেষে একটা ক্লাস থাকবে ডেডিকেটেড এমসিকিউ সলভ ক্লাস। এবং এই ডেডিকেটেড এমসিকিউ সলভ ক্লাসটা কি, বিগত বছরের বিভিন্ন ভার্সিটিতে আসা এমসিকিউ। দেখো এখন আমরা পুরা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে সমস্ত এমসিকিউ তো করাতে পারবো না, কারণ সমস্ত এমসিকিউ করাইতে গেলে 4-5 ঘন্টার ক্লাস লাগে খালি সলভ ক্লাস। আমাদের যারা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে আছে ওরা জানে, বা যারা বিগত বছরে সলভ ক্লাস দেখছে তারা জানে একটা চ্যাপ্টারে 4-5 ঘন্টা শুধু সলভ ক্লাস লাগে। সো ওখান থেকে ওই সলভ ক্লাসের কোশ্চেনগুলোর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি রিপিটেডলি আসে, সব টপিককে কভার করে, এরকম কিছু কোশ্চেন আমি ওখান থেকে বাছাই করে নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা ক্লাসে তোমাদেরকে দেখাই দিব। আর শুরুর ক্লাসগুলোতে টপিক ওয়াইজ তো এমসিকিউ আমাদের পর্যাপ্ত পরিমাণে সলভ থাকবেই। এভাবে দেখা যাচ্ছে গুণগত রসায়ন থেকে 5টা ক্লাস যাবে, তারপরে মৌলের পর্যায়বৃত্ত থেকে 5 থেকে 6টা ক্লাস যাবে, রাসায়নিক পরিবর্তন থেকে 5 থেকে 6টা ক্লাস যাবে, পরিবেশ রসায়ন থেকে 5 থেকে 6টা ক্লাস যাবে, জৈব যৌগে আমরা সবচেয়ে বেশি ক্লাস নিব, প্রায় 8 থেকে 10টার কাছাকাছি ক্লাস যাবে। সব মিলায়ে 30 থেকে 35টা ক্লাসের কাছাকাছি যে আমরা ক্লাস নিব। এবার তোমরা অনেক ক্ষেত্রে বলতে পারো ভাইয়া যে 35টা ক্লাস অনেক বেশি হয়ে যায়, সব প্ল্যাটফর্মই হচ্ছে আপনার 20-25টা ক্লাসের কাছাকাছি রাখতে চাচ্ছে। দেখো আমি নিজেও 20টা ক্লাসের মাধ্যমে কম্প্যাক্ট ওয়েতে পড়িয়েছি এই টোটাল সিলেবাসটা। আমি চাইলে তোমাকে 20টা ক্লাসের মাধ্যমেও গুছিয়ে দিতে পারবো, বাট আমি এই ক্লাসের মডিউলটা এমন ভাবে রাখবো যে মডিউলের ক্লাসের ভিতরে তুমি দেখবা যে টোটাল এই 35টা ক্লাসের ভিতরে 20টা ক্লাস থাকবে রিভিশন ক্লাস টাইপ। মানে তুমি যখন টোটাল কোর্সটা একবার শেষ করে ফেলবা, তুমি যদি চাও সব ক্লাস না করে এই 35টার ভিতরে মাত্র 20টা করবা রিভিশনের জন্য, তুমি খুব কম্প্যাক্ট ওয়েতে 20টা রিভিশন দিয়ে ফেলতে পারবা। বাকি যে 15টা ক্লাস এগুলো থাকবে সলভ ক্লাস, এগুলো থাকবে ডেডিকেটেড প্রবলেম সলভিং ক্লাস, এগুলো থাকবে তোমাকে এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা করার জন্য। সো তুমি এই 35টা ক্লাস অ্যাজ এ রিভিশন ম্যাটেরিয়াল ইউজ করতে পারবা, এই 35টা ক্লাস তোমার সলভিং এর জন্য ইউজ করতে পারবা, এই 35টা ক্লাসের জন্য ওই ভিতর থেকে 20টা কম্প্যাক্ট বের করে নিয়ে তুমি টোটাল ম্যাটেরিয়ালটাকে গুছায়ও নিতে পারবা। সো এইটাকে আমি ওইভাবেই সাজাইছি। এছাড়া দেখো এই কোর্সে তোমার গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে দেয়া, এটা তো আমার সবসময় ফোকাস থাকে যে এই জায়গাতে এমন কোনো গুরুত্বপূর্ণ টপিক যেন তোমার না থাকে যেটা তুমি বাদ দিয়ে যাচ্ছ। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোতে আগে ফোকাস করতে হবে। কেন আগে ফোকাস করতে হবে এটা আমি একটু পরে বলবো, কেন গুরুত্বপূর্ণ টপিকগুলোতে আগে ফোকাস করতে হবে, কারণ কি এগুলো আগে বলবো, একটু পরেই বলবো, সব ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে কথাবার্তা হবে। এবার বলছে দেখো বেসিক থেকে যা যা লাগবে, এই কথাটার মানে কি? তোমাদের ভিতর অনেকের মাথায় একটা প্রশ্ন আসে ভাইয়া যে আমার তো বেসিকে সমস্যা আছে, আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি কারণ আমার বেসিক নিয়ে বেশ প্রবলেম, সো আমি বেসিকটা কভার করতে পারবো কিনা, আমার তো অনেক কিছুরই জানা নাই। দেখো আমি এমন ভাবে পড়াবো, তুমি যদি আগে ওই জিনিসটা নাও জানো, তুমি আমার ক্লাস করলে ওই জিনিসটা শিখে ফেলতে পারবা। তুমি যদি আগে ওই জিনিসটা নাও করে থাকো, তুমি আমার ক্লাস করলে ওই জিনিসটা ধরতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না। আমি এমন ভাবেই পড়াবো। তবে হ্যাঁ, আমি ক্লাসগুলা কম্প্যাক্ট রাখার জন্য একটা জিনিস একবার বা দুইবার বলবো, একবার বা দুইবার দেখায় খুব সুন্দর করে স্মুথলি চলে যাব। এরপরে তুমি যদি ওটা ভালো করে শিখতে চাও, তোমাকে ভিডিওটা
ক্লাসের রেকর্ডেড ভার্সনটা মাল্টিপল টাইম দেখা লাগবে, তাহলে তুমি কি করতে পারবা, প্রত্যেকটা জিনিস ক্লিয়ারিটি নিতে পারবা। এবং আমি এতটা সিম্পল ল্যাঙ্গুয়েজে সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি যাতে তুমি একবার শুনে বা দুইবার শুনেই মনে রাখতে পারো, বা দুইবার শুনেই জিনিসটা নিজের ভিতর ঢুকায় ফেলতে পারো। এরপরেও যদি তোমার বেসিক একদমই দুর্বল হয়, তাহলে ওই জায়গাগুলোতে কি করতে হবে এগুলো আমি বলে দিব, সমস্যা নেই। তুমি শুধু ভরসা রেখে ভাইয়ের সাথে আগাবা, আর কিচ্ছু লাগবে না। এরপরে দেখো, প্রত্যেকটা জিনিস কম্প্যাক্ট ভাবে সাজানো থাকবে, এনাফ প্রশ্ন সলভ থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য হাতে ক্যালকুলেশন ট্রিক্স থাকবে। প্রত্যেকটা টপিকের ভিতরে ক্যালকুলেশন কিভাবে তুমি সহজে করবা, কিভাবে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করতে হয়, কিভাবে অপশন টেস্ট করতে হয়, কিভাবে অপশনগুলো খুঁজে বের করতে হয়, কিভাবে এক্সাক্ট অ্যান্সার না বের করেও কাছাকাছি অ্যান্সার বের করে সঠিক উত্তরটা দাগানো যায়, এই সমস্ত জিনিসপত্রগুলা আমাদের এই এক ক্লাসের ভিতরে থাকবে। এছাড়া আমাদের কি থাকবে, সাপ্তাহিক এক্সাম। তাছাড়া তোমাদের সাথে আমার তো নিয়মিত গাইডলাইন সেশন, গাইডলাইন ভিডিওসগুলো আসতে থাকবে, এই গ্রুপের ভিতরেই তুমি পেয়ে যাবা। এছাড়া ওয়েবের ভিতরে, মানে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমি একটা সেগমেন্টই রাখবো যেটা শুধু গাইডলাইনের জন্য। সো তোমাদেরকে নিয়মিত যে সমস্ত গাইডলাইনগুলো আমি দিব 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের জন্য, ওই জায়গাতে গাইডলাইন সেগমেন্টে যে তুমি আপডেট দেখলেই পাবা, গাইডলাইন 1, গাইডলাইন 2, গাইডলাইন 3, ঠিক আছে? এভাবে আমি সাজিয়ে দিব এবং টপিকও বলে দিব যে আজকে গাইডলাইন কিসের উপর, এরপর গাইডলাইন কিসের উপর, এগুলো আমাদের এই ফেসবুক গ্রুপেও তুমি পেয়ে যাবা। সো তুমি গাইডলাইনের ভিতরেই থাকবা, তুমি দেখবা যে আমার সাথে আগাইলে তুমি সবসময় একটা আলাদা লেভেলের নিজের ভিতরে মোটিভেশন পাচ্ছ, একটা ইন্সপিরেশন পাচ্ছ যে আমাকে পড়তে হবে, বা আমার এই ভুলটা হতে পারে, বা আমি এই জিনিসটা করতেছি না কেন। তোমার কাজ হচ্ছে সবসময় টু দা পয়েন্টে আমার সাথে আপ টু ডেট থাকা, আমার সাথে যে হাত এটা কখনো না ছাড়া। ধরো আমি তোমার বড় ভাই, তুমি একটা জার্নিতে যাচ্ছ, তোমার সেই জার্নিতে আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে ব্লাইন্ডলি ফলো করবা না, বাট আমি যা যা বলবো সেটা নিজের মাথার ভিতর ঢুকায় প্রত্যেকটা কাজ করতে হবে। ব্লাইন্ডলি ফলো করা যাবে না, ব্লাইন্ডলি কখনোই কাউকে ফলো করা যাবে না, কোনো টিচারকে কোনো মানুষকে ফলো করতে হয় না ব্লাইন্ডলি। বাট এইটুকু মাথায় রাখবা যে আমি যা যা বলবো এই কথাগুলা তোমাকে ফলো করে আস্তে আস্তে আগাইতে হবে। আমি যেই গাইডলাইনগুলা দিব, যেই পরামর্শগুলা দিব, যেখানে যেটা পড়তে বলবো ওগুলা তোমার মানে সুন্দর মতো ফলো করে আস্তে 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 আগাইতে হবে। এইগুলা ফলো করলেই তুমি পেয়ে যাবা। সো এছাড়া তোমাদেরকে সার্বক্ষণিক হেল্প করার জন্য আমাদের ডেডিকেটেড 2 জন মেন্টর থাকবে গ্রুপে, যারা তোমাকে সার্বক্ষণিক সাপোর্ট দিবে, ঠিক আছে? রিপ্লাই দিবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিবে। সো ওগুলা নিয়ে কোনো প্যারা হবে না। আচ্ছা, এরপরে আসো, কখন বুঝবা তোমার চান্স হবে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমি তোমাদেরকে এখন উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, কখন বুঝবা তোমার চান্স হবে? আচ্ছা, তোমাদের যে প্রশ্নগুলো এখানে তোমরা লিখছো, এগুলো আমি হচ্ছে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। একটু ওয়েট, আগে আমি আমার এই জিনিসপত্রগুলা একটু শেখাই নি। সো ভাইয়া, আমি এসিএস এর প্রাইভেট ফিজিক্স এবং হায়ার ম্যাথে ভর্তি হয়েছি, তাদের ক্লাসের সময় আপনার ক্লাসের সময় মিলে যাচ্ছে। এখন কোনটা কিভাবে করব? 3 তারিখ রাত 9টায় ফিজিক্স, আর আপনারও 3 তারিখ রাত 9:40 ক্লাস, কি করব ভাইয়া? ওকে, তুমি রেকর্ড করতে পারো, সমস্যা নেই তো। ধরো আমার প্রত্যেকটা ক্লাস লাইভ যেটা হবে, লাইভের পরে এইটাকে আমি রেকর্ডেড ভার্সন 4 থেকে 5 ঘন্টার ভিতরে ওয়েবে আপলোড দিয়ে দিব, আমার ওয়েবসাইটে আপলোড দিয়ে দিব। পাশাপাশি ফেসবুক গ্রুপে তো থেকেই যাচ্ছে, সো তুমি ফেসবুক গ্রুপ অথবা ওয়েবে করে নিতে পারবা, সমস্যা নেই। এখন তুমি হচ্ছে ধরো যদি বলো যে এসিএস এর সাথে আমার রুটিনটা মিলে যাচ্ছে, আমি এখন যদি এসিএস এর জন্য আমার রুটিন চেঞ্জ করি, আরেকজন বলবে ভাইয়া বন্দিবারশালার সাথে আমার রুটিনটা মিলে যাচ্ছে, আরেকজন বলবে ভাইয়া আমার উদ্ভাসের সাথে আমার রুটিনটা মিলে যাচ্ছে, ভাইয়া রুটিন চেঞ্জ করেন। এতবার তো রুটিন চেঞ্জ করা পসিবল হবে না। কেউ এসিএস এ আছে, কেউ বন্দিবারশালায় আছে, কেউ উদ্ভাসে আছে, কেউ অন্য কোনো প্ল্যাটফর্মে আছে, আবার কেউ আমার সাথে আছে। সো সব মিলাই এই জায়গাতে একটা সমস্যার জায়গাটা থেকেই যায়। এই জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর সলিউশন হচ্ছে যে তুমি যদি লাইভে করতে পারো খুবই ভালো, যদি লাইভে করতে না পারো তাহলে তোমার যেইটার প্রায়োরিটি বেশি, যে ধরো আমার ম্যাথ করতে হবে, তাহলে তুমি ম্যাথে যে লাইভ করবা, কেমিস্ট্রি রেকর্ডেড করবা, বা তোমার কেমিস্ট্রির প্রায়োরিটি বেশি, কেমিস্ট্রি লাইভ করবা, ম্যাথ হচ্ছে রেকর্ড করবা, তোমার ইচ্ছা, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি তোমাকে কখনোই এত প্রেসার দিব না যে তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লাইভে রাখবো। আমার লাইভ ক্লাসগুলো সবসময় হবে হচ্ছে, খেয়াল করো, আমার লাইভ ক্লাসগুলো সবসময় হবে হচ্ছে 1.5 আওয়ার থেকে 2 আওয়ার, এত এর মাঝখানে, ঠিক আছে? আমি খেয়াল করে দেখছি যে 1 ঘন্টা 20 মিনিট পরেই স্টুডেন্টদের মনোযোগটা নষ্ট হয়ে যায়, 1 ঘন্টা 20 মিনিট পরে স্টুডেন্টদের মনোযোগটা নষ্ট হয়ে যায়। টানা সে
45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে। ফলে এরপরে যে টপিকগুলো পড়ানো হয় ওই টপিকগুলো সে ভালো করে পড়ে না, গ্যাপ হয়ে যায়। এই জন্য আমি সবসময় ক্লাস ডিউরেশন কম্প্যাক্ট রাখার ট্রাই করি, অনেক লেন্দি ক্লাস নেওয়া অপছন্দ করি। কারণ হচ্ছে তুমি আমাকে যদি 1.5 ঘন্টা দাও, অ্যাডমিশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, তুমি যতক্ষণ পড়বা ওটাকে কাজে লাগিয়ে পড়তে হবে, ওটা নষ্ট যেন না হয়। তুমি যদি 10 মিনিট পড়ো 10 মিনিটই কাজে লাগিয়ে পড়তে হবে। সো তুমি আমার সাথে যদি 3 ঘন্টা থাকো, 3 ঘন্টা যেন তোমার কাজে লাগে, ওই 3 ঘন্টা যেন নষ্ট না হয়। এই জন্য আমি তোমাকে যদি 1.5 ঘন্টা রাখি, 1.5 ঘন্টায় তোমাকে কাজে লাগানোর লেভেলে পড়াবো, নষ্ট হবে না। আমি তোমাকে 2 ঘন্টা রাখলে 2 ঘন্টায় তোমাকে কাজে লাগানোর লেভেলে পড়াবো। আমি যদি মনে করি আজকে তোমার মনোযোগ আমি ধরে রাখতে পারতেছি না, ওই দিন আমি তোমাকে ছেড়ে দিব, ওই দিন বলবো এই ক্লাসটা আমি তোমাকে পরের দিন টেনে দিব, বাট তোমার মনোযোগ ধরে রেখে তারপরে আমাকে আগাতে হবে। আর আমি পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন ছাড়া ক্লাসে দাঁড়াই না। আমার ক্লাসগুলা তুমি দেখবা প্রত্যেকটা জিনিস পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন নিয়ে সুন্দর করে গুছিয়ে তারপরে ক্লাসে আসতেছি আমি। ওকে, সো এইটা হচ্ছে ব্যাপার। এবার আসো, কখন বুঝবা তোমার চান্স হবে, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ কিভাবে বলতেছি, আমরা ধরো তুমি হচ্ছে এটা, তো তোমার নাম কি, তোমার নাম হচ্ছে, ধরো কি নাম দিব, তোমাদের এখান থেকে একটা নাম নিই, এই বাঁধনের নামটা আসতেছে, ধরো তুমি হচ্ছে বাঁধন, ঠিক আছে, তুমি বাঁধন। তো বাঁধন, তুমি এখন যদি আমার কোর্সে ভর্তি হও, এই পয়েন্টে দাঁড়িয়ে তুমি কোর্সে ভর্তি হইলা, আর এই পয়েন্টে দাঁড়িয়ে তোমার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট। এর মাঝখানে সময় আছে কত, এর মাঝখানে সময় আছে পুরা 4 মাস। কত মাস? এর মাঝখানে পুরা সময় আছে 4 মান্থ। এই যে পুরা 4 মাস সময়, এই 4 মাস সময় তুমি অল্প 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 করে পড়বা, তাই না? প্রত্যেকটা ডট ধরো, এই জায়গায় প্রত্যেকটা ডট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ডট ধরো, এক একটা করে দিন। চিন্তা করো, এই প্রত্যেকটা ডট এক একটা করে দিন। তাহলে প্রত্যেকটা ডট যদি এক একটা করে দিন হয়, তাহলে অল্প 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 করে পড়তে 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 তুমি সামনে আগাচ্ছ। 4 মাস পরে এই জায়গাতে যে তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিবা, তাই তো ঘটবে, এটাই তো হয়, তাই না? এটাই হয়। তো 4 মাস পরে যখন তুমি পরীক্ষাটা দিবা, তখন এই 4 মাসের মাথায় যে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, তখন তোমার যে যোগ্যতা আর এখন তোমার যে যোগ্যতা, দুইটা কি সেম? যদি যোগ্যতা সেম হয়, তাহলে এখন পরীক্ষা দিলেই তো তুমি চান্স পেয়ে যাবা। যোগ্যতা কিন্তু সেম না। তাহলে তোমাকে কি করতে হবে, এই 4 মাসের জার্নিতে ডে 1 এ, ডে 2 তে, ডে 3 তে, ডে 4 এ, ডে 5 এ, ডে 6 এ, ডে 7 এ, ডে 8 এ, ডে 9 এ, ডে 10 এ, ডে 11 এ, এভাবে যখন তুমি আগাচ্ছ, প্রত্যেকটা দিন তোমাকে অল্প অল্প করে শিখতে হবে, প্রত্যেকটা দিন অল্প অল্প করে শিখতে হবে। এই শেখা বলতে আমি কি বুঝাচ্ছি খেয়াল করো। তুমি যখন ডে 1 এ পড়বা, খেয়াল করো, ডে 1 এ যখন তুমি পড়বা, তখন আজকে ডে 1 এ তোমার টার্গেট থাকবে যে অন্তত আমি 4 থেকে 5 ঘন্টা নিজে পড়বো। এই নিজে পড়া মানে কি? নিজে বসে বসে লিখে লিখে প্র্যাকটিস করা। আর 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সর্বোচ্চ যেতে পারে, এইটা হচ্ছে ক্লাস করব। এই হচ্ছে তোমার টার্গেট। এবার ধরো এই 4 থেকে 5 ঘন্টা নিজে পড়া এবং 2 থেকে 3 ঘন্টা ক্লাস করা, এই যে এত সময় তুমি পড়াশোনার ভিতরে দিলা, এতে তুমি কি শিখবা? 4 থেকে 5টা টপিক শিখবা, তাই তো? 4 থেকে 5টা টপিক শিখবা। তো তুমি ডে 1 এ 4টা টপিক শিখছো, ডে 2 তে আরো 4টা টপিক শিখছো, ডে 3 তে আরো 4টা টপিক শিখছো, ডে 4 এ আরো 4টা টপিক শিখছো, এভাবে তুমি আগাচ্ছ। তাহলে এক সপ্তাহে তুমি কয়টা টপিক শিখছো? 7 দিনে 4 7টা 28টা টপিক শিখছো, তাই না? 7 দিনে 4 7টা 28টা টপিক শিখছো। তাহলে দেখো তো, এভারেজ যদি তুমি এক সপ্তাহে 28টা বা 30টা টপিক শিখো, তাহলে এক মাসে, ধরো এক সপ্তাহে 30টা টপিক শিখছো, এক মাসে 4টা সপ্তাহ, তাহলে 4 দিয়ে গুণ করলে এক মাসে তুমি 120টা টপিক শিখতেছো। কয়টা টপিক শিখতেছো? 120টা টপিক শিখতেছো। তো এখানে দেখো, প্রথম মাসে আমার টোটাল মাস কয়টা? 4টা মাস। তাহলে 120টা টপিক প্রথম মাস, তারপরে 120টা টপিক, তারপরে 120টা টপিক, তারপর 120টা টপিক। সো টোটাল মিলে 4 মাসে তুমি অলমোস্ট 500-র কাছাকাছি টপিক শিখতেছো, 500-র কাছাকাছি টপিক শিখতেছো। চিন্তা করো, তুমি টোটাল এই জার্নিতে ডে 1 এ কিন্তু তুমি 0 লেভেলে আসো, যোগ্যতা 0, বাট যখন তুমি ডিউ এর পরীক্ষা দিবা, এই সময় তোমার 500-র কাছাকাছি টপিক টাচ হয়ে যাবে, 500-র কাছাকাছি টপিক টাচ হয়ে যাবে। এই 500-র কাছাকাছি টপিকের, এবার চিন্তা করো, প্রত্যেকটা টপিক থেকে তুমি যদি 10টা করে এমসিকিউ সলভ করো, তাহলে তোমার এখানে 5000 এমসিকিউ সলভ হয়ে যায়।
কত 5000 এমসিকিউ সলভ হয়ে যায়। এই 5000 এমসিকিউ যখন তুমি পারবা, 5000 এমসিকিউ যখন তোমার মাথার ভিতরে থাকবে, তুমি 25টা এমসিকিউ ভাইয়া এমনিই পারবা। 25টা এমসিকিউ ভাইয়া তুমি এমনিই পারবা। এই 25টার ভিতরে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, কোনো অন্য প্রবলেম, কোনোটা কমন আসেনি, এরকম ঘটনা ঘটলে 2-1টা মিস যাবে। 20 থেকে 21টা এমসিকিউ ইজিলি পারা সম্ভব। 25 মার্কের যদি এমসিকিউ এক্সাম হয়, 20 থেকে 21টা এমসিকিউ এমনি পারা সম্ভব। 70 থেকে 80% মার্ক এমনি তোলা সম্ভব। কিভাবে? যদি তুমি এই জার্নিটা কন্টিনিউ করতে পারো। জার্নিটা কি? জার্নিটা হচ্ছে এরকম যে তোমাকে ডেইলি অল্প 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 করে পড়তে থাকতে হবে। ডেইলি অল্প অল্প করে পড়তে থাকতে হবে। এই যে অল্প অল্প করে পড়তে 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 ডে 1 থেকে 4 মাসের মাথায় তোমাকে এই যোগ্যতাটা অর্জন করতে হবে। কোন যোগ্যতা? 500টা টপিক, 5000 এমসিকিউ। কি বললাম? 500টা টপিক, 5000 এমসিকিউ। এটা যদি অর্জন করতে পারো, 4 মাসের মাথায় যে তুমি যোগ্য তৈরি হবা, তোমার এমনিতেই চান্স হবে। এমনিতেই চান্স হবে। তো তুমি কখন বুঝবা তোমার চান্স হবে? যখন তুমি ডেইলি অল্প অল্প করে পড়বা, অল্প অল্প করে পড়বা। 1 সপ্তাহ পরে দেখবা তোমার মাথার ভিতরে নতুন জিনিসপত্র ঘুরতেছে, কত কিছু তুমি শিখছো। 2 সপ্তাহ পরে তুমি দেখবা আরো কিছু শিখছো। 3 সপ্তাহ পরে দেখবা আরো কিছু শিখছো। সো তুমি অল্প অল্প করে যখন শিখতে থাকবা, তখন তোমার নিজের ভিতর থেকে একটা ইনার ফিলিংস হবে যে আমার কোথাও না কোথাও চান্স হয়ে যাবে, আমি অনেক কিছু শিখে ফেলছি, এই শেখাটা আমার কাজে দিচ্ছে। এবার যখন তুমি পরীক্ষা দিতে থাকবা, তখন তুমি বুঝতে পারবা যে পরীক্ষা দিলে ওটা তুমি পারতেছো। আগে তুমি পারতা না, এখন তুমি পারতেছো। এটাই পার্থক্য। এই পার্থক্যটা যখন তুমি খেয়াল করবা, তখনই তোমার মনে হবে যে না, আমি পারবো, আমার দিয়ে হবে, আমি পারবো, আমার দিয়ে হবে। এটাই হচ্ছে পার্থক্য, যে তুমি 0 থেকে কখন কিভাবে তোমার যোগ্যতা অর্জন করে চান্সটা পাবা। আর যারা চান্স পাবে না, তারা কি করবে? চান্স যারা পাবে না, তারা ডে 1-এও পড়বে না, ডে 2-তে পড়বে না, ডে 3-তে পড়বে না, ডে 4-এ পড়বে না। এক সপ্তাহে তার 28টা টপিক কভার করার কথা ছিল, সে 5টা টপিক পড়ছে। তাহলে কি হবে? 2 সপ্তাহে তার হওয়ার কথা ছিল কত? 60টা টপিক, সে করছে হচ্ছে 20টা টপিক। তাহলে শেষ পর্যন্ত এই মাস শেষে তার 500 টপিকের জায়গায় যদি 120টা টপিক হয়, তাহলে তো সে আর 25-এ 21-22 তুলতে পারতেছে না। তখন তার মার্ক আসতেছে কত? 25-এর ভিতর 7-8। তো 7-8 হইলে তো আর চান্স হবে না। পার্থক্যটা বুঝছো? কিভাবে একজন চান্স পায় আর কিভাবে একজন পিছিয়ে পড়ে? পার্থক্যটা এই জায়গায়। একজন যে চান্স পাবে, তার ভিতরে একটাই যোগ্যতা অতিরিক্ত আছে। যে চান্স পাবে না, সে কনসিস্টেন্সি ধরে রাখে নাই। আর যে চান্স পাবে, সে লেগেছিল। সে কি করছে? সে ডেইলি পড়ছে। সে কোনোদিন নিজের পড়াশোনার প্রতি ডিসঅনেস্ট ছিল না। সো তুমি যদি লেগে থাকতে পারো এবং তুমি যদি ডেইলি পড়তে পারো, খেয়াল করো, তুমি যদি লেগে থাকতে পারো এবং ডেইলি পড়তে পারো, তাহলে তুমি চান্স পাবাই। তোমার যদি যোগ্যতা তৈরি হয়, তাহলে তুমি চান্স পাবাই। তাহলে আমি এই কনসেপ্টটা বুঝাইতে পারছি কিনা? আজকের এই টোটাল ওরিয়েন্টেশনে এই একটা কনসেপ্ট মাথায় নিয়ে সামনে আগাও, দেখবা এক চুল পরিমাণ তুমি ভুল করবা না। তোমার লাইফে কোথাও না কোথাও তুমি চান্স পাবা, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। 130 জন আমাদের কোর্সে আছে। 130 জন প্লাস যে স্টুডেন্ট আছে, এই 130 জনের ভিতরে 99% স্টুডেন্ট যদি এটা ফলো করতে পারে, 99% স্টুডেন্ট এটা চান্স পাবে। বাট দুঃখের বিষয়, 99% স্টুডেন্টের জায়গায় প্রায় 60% স্টুডেন্টই শেষ পর্যন্ত এটা ফলো করতে পারে না। বিকজ এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। বলা যত সহজ, করা ততটাই কঠিন। সো কঠিন একটা কাজ, এইটাই যদি তুমি চ্যালেঞ্জ নিয়ে করতে পারো, তাহলেই তুমি সফল। আর যদি তুমি করতে না পারো, তাহলে তুমি সফল হইতে পারবা না। এটা মাথায় রাখবা। ওকে, এবার আসো আমাদের পরের অংশে যাই। পরে বলছে তুমি কিভাবে পড়বা। তো তুমি কিভাবে পড়বা, এটা তোমার ভালো করে বোঝা লাগবে। কারণ কি, প্রত্যেকটা পড়াশোনার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, এবং কোনো কিছু ক্র্যাক করার জন্য সেই ক্র্যাক করারও একটা প্যাটার্ন আছে, সেটা পড়তে হবে। ধরো তুমি একটা এক্সামে ভালো করতে চাচ্ছ, সো এক্সামের জন্য পড়াশোনা শুরু করার আগে এক্সামটা নিয়ে পড়াশোনা করতে হয়। এক্সামের জন্য পড়াশোনা শুরু করার আগে এক্সামটা নিয়ে পড়াশোনা করতে হয়। এটা মানে কি বুঝাচ্ছি? এটা মানে এটাই বুঝাচ্ছি, ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, সো ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন শুরু করার আগে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে আগে পড়াশোনা করতে হবে। প্রসেসটা ঠিক হলে অটোমেটিক তুমি চান্স পেয়ে যাবা, প্রসেসটা ঠিক হলে। এখন তাহলে কিভাবে পড়বা, সেটা কি করবা, সেইটাতে তোমাদের সাথে একটু ডিটেল কথা বলার চেষ্টা করি যে তুমি কিভাবে পড়বা। দেখো, প্রথম কথা, যখন তুমি পড়ার সময় প্রথমেই তোমাকে ক্লাস করতে হবে। ক্লাস করবা। কেন ক্লাস করবা?
তুমি বলবা ভাই সারা জীবন ক্লাস করে করে আসলাম, এখন আবার ক্লাস করতে বলছেন, ক্লাস কেন করব? দেখো ক্লাস এই জন্য করবা, কারণ হচ্ছে অ্যাডমিশনের জন্য কতটুকু লাগে না, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এগুলা তুমি জানো না। তুমি প্রথমবার অ্যাডমিশন দিচ্ছ। আমরা যারা টিচার আছি, আমি তোমার বড় ভাই হিসেবে আছি, আমি 4-5 বছর ধরে পড়াচ্ছি, আমি নিজে অ্যাডমিশন দিছি, আমি নিজে চান্স পাইছি। সো আমার অভিজ্ঞতা প্রায় 5-6 বছরের, তোমার অভিজ্ঞতা এখন 0। সো আমার এই টোটাল অভিজ্ঞতা থেকে আমি ক্লাসে তোমাকে জিনিসটা গুছিয়ে দিতে পারবো। ক্লাসের কাজই হচ্ছে গুছিয়ে দেয়া। ক্লাসের কাজ কি? তোমাকে গুছিয়ে দেয়া। এইটা হচ্ছে আমার ক্লাসে তোমার প্রতি দায়িত্ব, তোমার টোটাল পড়াটাকে গুছিয়ে দেয়া। এবার তুমি যেটা করবা, এই ক্লাস করার সাথে সাথে তুমি দ্রুত ফাস্ট নোট টেকিং এর প্র্যাকটিস করবা। ফাস্ট নোট টেকিং, এইটার প্র্যাকটিস করবা। তো সুন্দর করে আমি ক্লাসে যা যা পড়াবো দ্রুত তার সাথে সাথে আমার সাথে সাথে বুঝে নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিস নোট টেকিং করবা। তোমরা অনেকে মনে করো নোট টেকিং হচ্ছে টাইম কনজিউমিং ব্যাপার, অনেক সময় চলে যায়, এতে পড়ার সময় পাওয়া যায় না। বাট তোমরা এটা মাথায় রাখো না, নোট নেওয়ার সময়ও কিন্তু আমার একবার পড়া হয়ে যাচ্ছে, নোট নেওয়ার সময় একবার পড়া হয়ে যাচ্ছে। এবং আমি এটা পরীক্ষিতভাবে দেখছি, একবার নোট করা হয়ে গেলে ওটা রিভিশন দেওয়ার সময় অনেক কমে যায়। তুমি যেটা এমনিতে তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে 1 ঘন্টা যাবত, তুমি আধা ঘন্টায় নোট করো, দেখবা পরের 20 মিনিটে তোমার অমনি পড়া হয়ে যাবে। সো সব মিলায় ওই 1 ঘন্টায় টাইম যায়। এবার বলবা ভাই তারপরও আমার নোট করতে অনেক বেশি সময় লাগে, আমি কি নোট করব? তোমাদের অনেকের থেকে প্রশ্ন আসবে, ভাই আমি কি নোট করব? আমি বলবো হ্যাঁ নোট করবা। আমি বলবো হ্যাঁ নোট করবা। কেন? কারণ টোটাল আমার 35টা কেমিস্ট্রি ক্লাস, আমি তোমাকে একদম একদম ডেডিকেটেডলি বলে দিচ্ছি। হ্যাঁ, আমার 35টা কেমিস্ট্রি ক্লাস তুমি একটা খাতায় নোট করে ফেলতে পারবা। একটা খাতা 35টা কেমিস্ট্রি ক্লাস একটা খাতায় নোট করে ফেলতে পারবা। এই যে 35টা কেমিস্ট্রি ক্লাস একটা খাতায় নোট হয়ে যাবে, এটা তোমার হবে একটা কম্প্যাক্ট ম্যাটেরিয়াল। এবং যেই কম্প্যাক্ট ম্যাটেরিয়াল সম্পর্কে তোমার পয়েন্টে পয়েন্টে ধারণা আছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা আছে, কোথায় কি আছে, কোন পেজে কি লিখছো, কোনটা আসবে কোনটা আসবে না, কোনটা ট্রিক কি, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা আছে। এখন বলবা ভাই এই ধারণা আমার লাভ কি দিবে? খেয়াল করো, তুমি যেদিন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে ঢাকায় আসবা, একটু ভালো করে খেয়াল করবা, যেদিন তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে ঢাকায় আসবা, ওই দিন তোমার ম্যাথ পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে? ফিজিক্স পড়তে হবে। তাহলে এই যে প্রত্যেকটা সাবজেক্ট তোমার পড়ে আসতে হবে না? প্রত্যেকটা সাবজেক্টের গাদা গাদা যদি তোমার সোর্স থাকে, তুমি পরীক্ষার আগের দিন সুন্দর মতো রিভিশন দিতে পারবা না, বরঞ্চ যদি এটা হয় তুমি সবকিছু পড়ে রাখছো, তোমার যোগ্যতা তৈরি হয়ে গেছে, রিভিশন দেওয়ার জন্য তোমার ফিজিক্সে জাস্ট একটা খাতা, ম্যাথে জাস্ট একটা খাতা, কেমিস্ট্রিতে একটা খাতা, বায়োলজিতে একটা খাতা আছে। 4টা খাতা তুমি জাস্ট পরীক্ষার আগের দিন 4 ঘন্টায় রিভিশন দিবা বা 8 ঘন্টায় রিভিশন দিবা। 4টা খাতা, তোমার মাথার ভিতরে প্রত্যেকটা জিনিস মনে পড়ে যাবে। যেখানে যা আগে পড়ছো তোমার সব ওই দিন দেখা লাগবে না, তোমার মাথার ভিতরে এমনি সব মনে পড়ে যাবে যদি 4টা কম্প্যাক্ট ম্যাটেরিয়াল তোমার কাছে থাকে। এবার ধরো আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তার পরের দিন হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। তুমি জাহাঙ্গীরনগরের পরীক্ষাতে রিভিশন দিতে পারবা না? একদিনের মাঝখানে পরীক্ষা, তার পরের দিন হচ্ছে RU এর পরীক্ষা, তুমি রিভিশন দিতে পারবা না? এবার বলো, তোমার যত রিভিশনের জন্য বই আছে, এইসব বইকে তুমি কি ঢাকা থেকে জাহাঙ্গীরনগর থেকে রাজশাহী থেকে পরের দিন চিটাগং এ পরীক্ষা, চিটাগং এ নিয়ে বেড়াইতে পারবা না? বাট তোমার কাছে যদি 4টা খাতা থাকে, এই 4টা খাতা তুমি ব্যাগের ভিতরে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার পুরা জার্নিতে, আমার টোটাল এই 6 বছরের অভিজ্ঞতা থেকে আমি তাদেরকেই সবচেয়ে বেশি সফল হতে দেখছি যারা এই 4টা খাতা মেইনটেইন করছে। এই 4টা খাতা সমস্ত ইনফরমেশন যাদের মাথার ভিতরে আছে, তারা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে সফল হয়েছে, তারা প্রত্যেকটা জায়গায় ভালো করছে। বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো। তুমি যদি আজকে আমি বলতেছি না এই কথাগুলা, আজকে আমার কথাগুলা শোনার পরে তুমি মেইনটেইন করবা, 4 মাস পরে তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা, 4 মাস পরে তুমি চান্স পাওয়ার পরে আমাকে বললো ভাই আপনি বলছিলেন, আমি এই জিনিসটা মেইনটেইন করছি 4 মাস যাবত, আপনার এই কথা আমার একদম 100 কাজে দিছে, আমি সব জায়গায় চান্স পাচ্ছি। আমার ওয়েবসাইটে একটা নতুন সেগমেন্ট করছি, সাকসেস স্টোরিজ। তুমি সেদিন তোমার সাকসেস স্টোরিজে এই ঘটনা লিখে দিও, লিখে আমাকে বললো ভাই আপনি এইটা বলছিলেন, আপনার এই কারণে আমি সাকসেস হয়েছি, আমার এই স্টোরিটা আপনার ওয়েবসাইটে শেয়ার করেন। আমি শেয়ার করে দিব, আমি প্রত্যেকটা জায়গায় তোমার স্টোরিজ শেয়ার করব। ঠিক আছে? তুমি জাস্ট এইটা মেইনটেইন করো।
এটা হচ্ছে তোমার ক্লাস নোটের গুরুত্ব। সো তুমি চেষ্টা করবা দ্রুত নোট টেকিং নেয়ার এই স্টাইলটা অ্যাডাপ্ট করা, দ্রুত নোট করতে হবে, এবং নোট কেন করতে হবে তার কিন্তু পুরো প্রপার একটা ব্যাখ্যা আমি তোমাকে দিলাম। ওকে, তাহলে প্রথমে তুমি ক্লাস করবা, তারপর তুমি দ্রুত নোট করবা। এরপরে এই যে ক্লাস নোট যেটা করছো না, এই যে ক্লাস নোট যেটা করছো না, এইটাকে তুমি রিভিশন দিবা। রিভিশন দিবা কয়েকবার, 3 থেকে 4 বার, ঠিক আছে? 3 থেকে 4 বার। রিভিশন টাইমটা যত কমায় আনা যায়, যত দ্রুত করা যায় এবং যত কমায় আনা যায়, রিভিশন টাইম যত তোমার কম, তত তুমি ওই জিনিসটার উপর দক্ষ হয়ে উঠতেছো। এরপরে তুমি যেটা করবা, এরপরে তুমি হচ্ছে কিউবি সলভ করবা। কিউবি সলভ, কিউবি সলভ মানে কি? ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা সলভ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির জন্য, জাহাঙ্গীরনগর জগন্নাথের জন্য ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই। সো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা তোমাকে ধরে ধরে সলভ করতে হবে। এর ভিতরে অনেক কোশ্চেন তুমি দেখা যাচ্ছে যে আমাদের এই ক্লাসের ভিতরেই পেয়ে যাবা। তো সলভ করতে গেলে দেখবা ভাইয়া করাইছে, ওটাই প্রশ্ন ব্যাংকে আছে, তুমি দেখবা ঠাস ঠাস করে করতে পারতেছো, ঠাস ঠাস করে করতে পারতেছো। এইভাবে তোমাকে 4টা স্টেপে পড়তে হবে। এরপরেও যদি তুমি মনে করো যে তোমার এই নোটটাকে তুমি আরেকটু ভালো করে সাজাবা, তাহলে তোমার দেখবা একটা বই আছে, উদ্ভাস দেয় বা অন্যান্য প্রতিষ্ঠান দেয়, কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক। তুমি এই কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুকে কনসেপ্ট ওয়াইজ আরেকটু ভালো করে দেখতে পারো, দেখে তুমি এইটার সাথে এইটা অ্যাডাপ্ট করে নিতে পারো যে আচ্ছা এইটা আমার বেসিক, এইটার সাথে এটা অ্যাডাপ্ট করে নিলে আমি এই অংশটা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এই কয়েকটা স্টেপ ফলো করে তুমি যদি পড়ো, তাহলে তোমার এমনিতেই প্রত্যেকটা ম্যাটেরিয়াল গুছায় যাবে। শুধু এটা কেমিস্ট্রির জন্য প্রযোজ্য এরকম না, তুমি ম্যাথ, ফিজিক্স, বায়োলজি প্রত্যেকটার জন্য এই স্টেপগুলো ফলো করতে পারো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার শুরুতে মনে হবে তোমার দিয়ে হবে না, বাট তুমি প্রতিদিনের কাজটা প্রতিদিন করো। তোমার সামনে যদি 4 মাসে 120 দিন থাকে, 120 দিনের প্রতিদিনের কাজটা তুমি প্রতিদিন করো, এটাই এনাফ তোমাকে চান্স পাওয়ানোর জন্য। প্রতিদিনের কাজটা প্রতিদিন করবা। একদিন যদি তুমি কাজ না করো, তাহলে তোমার মনের ভিতরে যেন খারাপ লাগে, যারে আমি আজকে কাজটা করলাম না, আমার করা উচিত ছিল, আমি আজকে পড়লাম না, আমার পড়া উচিত ছিল। তোমার কোন একটা ফ্রেন্ড যদি তোমার আজকে সময় নষ্ট করে দেয়, তাহলে সেই সময়টা নষ্ট হয়েছে এটা তোমার জন্য ফিল হয়, এটা তোমার জন্য ফিল হয়। যদি ফিল হয় তাহলে তুমি ওই পয়েন্ট থেকেই আবার কাম ব্যাক করবা। একটা জিনিস মাথায় রাখবা, তোমার এই টোটাল অ্যাডমিশন জার্নিতে গ্রাফটা কখনোই আপের দিকে গ্রাফ হবে না। কখনোই তোমার এই গ্রাফটা এমন হবে না যে তুমি শুধুমাত্র উপরের দিকেই যাচ্ছ। আমি তোমাকে গ্রাফটা দেখাই, তোমার কখনোই গ্রাফটা এমন হবে না যে তুমি শুধুমাত্র উপরের দিকেই আগাচ্ছ, শুধুমাত্র উপরের দিকেই এইভাবে আগাচ্ছ, এরকম হবে না। গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এরকম হবে, কখনো অনেক হাই যাবে, তারপর লো যাবে, তারপর 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 হাই যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যতবার তুমি হাই যে লো হয়ে গেছো, খুব কম সময়ের ভিতরে যেন আবার তুমি হাইতে উঠতে পারো, এটাকে বলে বাউন্স ব্যাক। এইটাকে বলে বাউন্স ব্যাক। যত কম সময়ের ভিতরে তুমি বাউন্স ব্যাক করতে পারবা, তত তুমি দেখবা তোমার ওভারঅল গ্রাফ উপরের দিকেই যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। কখনো যেন এরকম না হয় যে তুমি এরকম করে হুট করে উঠলা, উঠে একদম ডাউন হয়ে গেছো, দিয়ে তোমার লাস্টে অ্যাডমিশন টেস্টে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, দেখো তুমি উঠছো, ওঠার পরে তুমি ডাউন হয়ে এই জায়গায় চলে আসছো। তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন যখন শুরু করছিলা, তখন তুমি ছিলা জিরোর এখানে, তুমি যখন শেষ করছো তখন তুমি জিরো থেকে জাস্ট এক পরিমাণ আগাইতে পারছো। এরকম যেন না হয়, তুমি উপরে ওঠো ডাউন হও, উপরে ওঠো ডাউন হও, উপরে ওঠো ডাউন হও, উপরে ওঠো ডাউন হও, বাট ওভারঅল যখন তুমি শেষ করবা, তোমার পারফরমেন্স যেন 100তে 100 হয়। পারফরমেন্স যেন কি হয়? 100তে 100 হয়। পারফরমেন্স যেন একটুও কম না হয়, এটা মাথায় রাখতে হবে। সো তোমার এই জার্নি কখনোই সহজ হবে না, তোমার মোটিভেশন থাকবে না, তোমার ফ্যামিলি প্রবলেম হবে, তোমার ফাইনান্সিয়াল প্রবলেম হবে, তোমার খাবার অসুবিধা হইতে পারে, তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, তোমার বিভিন্ন টাইপের প্রবলেম হইতে পারে। এই সব কিছু ওভারকাম করে, বাউন্স ব্যাক করে, তোমাকে অল্প 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 করে একদম লাস্টে যে পারফরমেন্স করতে হবে 100-এ 100। সো মানসিকভাবে প্রস্তুত নাও, প্রস্তুতি নিয়ে থাকো যে পরিস্থিতি যাই হোক আমি পড়াশোনা করে শেষ পর্যন্ত একটা ফাইট করব, এইটা মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকো। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এরপরে আসো ক্লাস নোট কিভাবে করবা, কিভাবে পড়বা এটা বলে দিছি। এরপর আসে হচ্ছে ক্লাস নোট কিভাবে করবা, এই পয়েন্ট নিয়ে একটু কথা বলি। ক্লাস নোট কিভাবে করবা? ক্লাস নোট করার সময় ক্লাসের টিচার, বিশেষ করে আমার ক্লাসের কথা বলি, আমি যেই ক্লাসে কন্টেন্ট আমি যা যা দিব, ঠিক আছে, ক্লাসে আমি কন্টেন্ট যা যা দিব প্রত্যেকটা জিনিসই তুলবা, ওটাই তোমার ক্লাস নোট হয়ে যাবে। আমার ক্লাসে
বোর্ডে আমি যা যা লিখবো, আমি দেখবা একটা কোণা থেকে শুরু করব, একটা কর্নারে যে শেষ করব, প্রত্যেকটা জিনিসে আমি অল্প 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 করে জিনিসপত্রগুলো বুঝাই দিচ্ছি। সো আমি যা যা দিচ্ছি এগুলা ধরে নাও তোমার মেইন বই, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, প্রিপারেশন বুক, প্রত্যেকটা জায়গা থেকে বাছাই করে নিয়ে আনা কন্টেন্ট, ওগুলাই পরীক্ষায় আসে, ওগুলাই আসে বলে আমি ওগুলা এখানে দিচ্ছি। সো ওই ইনফরমেশন গুলাই তুমি সুন্দর করে তুললে তোমার ক্লাস নোট তৈরি হয়ে যাবে। এর মাঝখানে মাথায় রাখতে হবে, ক্লাস নোট যখন তুমি করবা, ক্লাস নোট রাখবা সবসময় কম্প্যাক্ট, ঠিক আছে? তুমি যদি নিজে অ্যাড করতে চাও তারপরও সেটা রাখবা কম্প্যাক্ট, কখনো অনেক ব্রড লিখবা না। এবং কম্প্যাক্ট হইলে হবে না, এটা করতে হবে সবসময় কিওয়ার্ড ভিত্তিক, অনেক ডিটেলে না যে কিওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে, মূল শব্দগুলোর দিকে ফোকাস করতে হবে, মূল শব্দ। এবং ক্লাস নোটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ প্লাস রিটেন কোশ্চেনের দিকে ফোকাস করতে হবে। এবং সেটা কি ধরে? টপিক ধরে, যে এই টপিকে এমসিকিউ এটা, রিটেন এটা, এই টপিকে এমসিকিউ এটা, রিটেন এটা। এইগুলা যেহেতু আমাদের এক্সামে আসবে, এক্সামে যেহেতু এমসিকিউ রিটেন আসবে, বিশেষ করে এমসিকিউ বেশি আসবে, রিটেন কম আসবে, এই এমসিকিউ বেসড টপিকগুলোকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে, যাতে তুমি কোন রকম ভাবে কোনো খাদে না পড়ো। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে কম্প্যাক্ট হবে, কিওয়ার্ড ভিত্তিক হবে, এগুলো হবে। এছাড়া মাথায় রাখবা ক্লাস নোট সুন্দর করে গোছানোর জন্য তোমার হাতের লেখা মেইন ইম্পর্টেন্ট না, হাতের লেখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কতটা স্বচ্ছভাবে লিখছো, এইটা করা যায় হচ্ছে ফ্লো চার্ট আকারে। যদি তুমি করো ফ্লো চার্ট আকারে, যদি তুমি ক্লাস নোট করো, তাহলে তুমি করা যায়। মানে ধরো প্রথমে একটা কিছু লিখলা, তারপর আরেকটা লিখলা, তারপর আরেকটা লিখলে, এটা থেকে এটা দাগাইলা, এটা থেকে এটা দাগাইলা, এটা থেকে এটা দাগাইলা। সো একটা নোটের ভিতরে খুব স্বচ্ছভাবে, কোনো কাটাকাটি না করে, কিওয়ার্ড গুলা ধরে ধরে কোনটার পর কোনটা এটা তুমি দেখাই দিলা, প্রত্যেকটা জিনিস কাটাকাটি না করে, গিজিমিজি না করে ওখানে সুন্দর করে লিখে নিলা, ঠিক আছে? সো এইটাকে বলে ফ্লো চার্ট। এটা হইলে কি হয়, জিনিসটা মাথার ভিতর সহজে ধরে, রিভিশন টাইম কম হয়, প্যাস লাগে না, এবং তুমি হচ্ছে অনায়াসে খুব কম সময় এটা পড়ে ফেলতে পারবা, তোমার মনেও পড়বে। আরেকটা জিনিস আছে, ক্লাস নোট এইভাবে করার সুবিধা হচ্ছে তোমার ফটোগ্রাফিক মেমোরি তৈরি হয়। কি তৈরি হয়? ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো তুমি পরীক্ষার হলে বসে আছো, পরীক্ষার হলে বসে আছো, হঠাৎ করে তোমার একটা সূত্র মনে পড়তেছে না, সূত্র মনে পড়তেছে না, কোনোভাবেই মনে পড়তেছে না, তারপরে মনে পড়লো, আচ্ছা আমার খাতায় অমুক পেজের অমুক জায়গায় তো এই সূত্রটা ছিল। এই যে আমার খাতায় অমুক পেজের অমুক জায়গায় মনে পড়লো, এটা হচ্ছে তোমার ব্রেনের ভিতরে একটা ফটোগ্রাফ আছে, একটা ছবি আছে। ছবিটা কি? ওই খাতার ছবি। তুমি নিজের হাতের লেখা যদি রেখে দাও মাথার ভিতরে, তাহলে ওটা তুমি দেখতে পাবাই। আমরা দেখবা বই দাগায় দাগায় পড়ি, কেন দাগায় দাগায় পড়ি? লাল গালি নীল গালি দিয়ে দাগানোর কারণ হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে লাল এবং নীলের যেন ফটোগ্রাফ তৈরি হয়, ফটোগ্রাফ তৈরি হলে ওটা সুন্দর মতো মনে থাকে। তাহলে এই ফটোগ্রাফ তৈরি করা আরেকটা ওয়ে হচ্ছে নোট করে করে পড়া, তাহলে মাথার ভিতরে ইজিলি ফটোগ্রাফটা তৈরি হতে পারে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা নোট করার ক্ষেত্রে, যাতে কখনো তোমার এই অংশগুলো ভুল না হয়। ওকে, এবার আসো কি কি চ্যালেঞ্জ ফেস করতে চলেছো, আগামী কয়েক মাস কি কি চ্যালেঞ্জ ফেস করতে চলেছো, এইটা একটু মাথায় রাখতে হবে। আমি আগেই বলে দিছি, তারপরে আবার বলি। দেখো, প্রথম প্রবলেম শহরের নতুন পরিবেশ। শহরের নতুন পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। শহরে এসে তুমি নতুন পরিবেশে তোমার সবকিছু গা ভাসিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো তুমি যদি গা ভাসিয়ে ফেলো, তাহলে ওই যে প্রথমে যে টার্গেট দিলাম প্রতিদিন 4টা-5টা করে টপিক, একটা দিনও মিস করে গেলে তুমি 4টা টপিক কমায় ফেললা। 10টা দিন মিস করলে 4×10 = 40টা টপিক কমায় ফেললা। তাহলে তোমার টপিক হয়ে যাবে কয়টা? 500 থেকে 40টা কমে গেলে 460টা। এমসিকিউ কমে যাবে কয়টা? প্রায় 500 এমসিকিউ কমে যাবে। তো 500 এমসিকিউ, 400 টপিক যদি কমে যায়, তাহলে তোমার যোগ্যতাও কমে যাবে। যোগ্যতা কমে গেলে তোমার সিরিয়াল কম হবে, তুমি চান্স পাবা না, ঘটনাগুলো ঘটবে। তাহলে দেখো, তোমার ডেইলি অ্যাক্টিভিটি নির্ধারণ করে দেয় তুমি চান্স পাবা কি পাবা না। বুঝতে পারছো? তোমার ডেইলি অ্যাক্টিভিটির প্রত্যেকটা পার্ট নির্ধারণ করে তুমি চান্স পাবা কি পাবা না। সো এই জায়গাতে তোমাকে শহরের নতুন পরিবেশে গা ভাসায় দিলে হবে না। এরপরে আসে হচ্ছে খাবার, ঠিক আছে? শহরে এসে তুমি যখন খাবার খাবা, মানে ধরো মেস বা নতুন জায়গাতে এসে যখন তুমি খাবার খাবা, তখন সেই খাবারগুলোর ভিতরে কোনো অস্বচ্ছ ফুটপাতের খাবার, বাইরের পানি, তারপরে হচ্ছে প্রসেস ফুড, এগুলা খাওয়া যাবে না। এগুলা খাইলে তুমি যদি একটা সপ্তাহ অসুস্থ হয়ে যাও, ডায়রিয়া, কলেরা, আমাশয়, পানিবাহিত রোগ, অন্য যে কোনো রোগ, বাইরের কোনো কিছু খাওয়ার জন্য গ্যাস্ট্রিক, এই টাইপের প্রবলেম যদি একটা ফেস করো, ওই একটা ফেসের জন্য কিন্তু তোমার 7 দিন নষ্ট হতে পারে, 10 দিন নষ্ট হতে পারে। 10টা দিন নষ্ট হয়ে গেলে পরে কামব্যাক করাটা কঠিন হয়ে যায়। এই জন্য যতটা সম্ভব তোমাকে মাথায় রাখতে হবে যে কোনোভাবে আমি অসুস্থ হব না, এবং অসুস্থ
না হওয়ার জন্য খাবার হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এইটা আমার নিজের সাথে যুদ্ধ করে হলেও আগামী 4 মাস মেইনটেইন করতে হবে, কোনোভাবেই এই জায়গা থেকে সরে আসা যাবে না, আমি 4 মাস মেইনটেইন করব। ওকে, সো এইটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেল, এই 4 মাস নিজেকে আবদ্ধ করে ফেলো, এই 4 মাস নিজেকে আবদ্ধ করে ফেলো। এই 4 মাসে তুমি মিশবা শুধুমাত্র তোমার প্রয়োজনীয় 3 থেকে 4 জন ফ্রেন্ডের সাথে। কোন 3 থেকে 4 জন ফ্রেন্ড? যেই 3 থেকে 4 জন ফ্রেন্ড তোমার মতো প্রোডাক্টিভ, তোমার মতো পড়াশোনা করে, তোমার মতো তার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে, তোমার মতো প্রতিদিন 4টা-5টা করে নতুন টপিক শিখতেছে, যার সাথে আলোচনা করলে তুমি শিখো, তোমার টাইম ওয়েস্ট না হয়। তুমি যদি ফার্ম গেটের মোড়ে দাঁড়িয়ে এই গল্প করো, যারে অমুক তো অমুক করলো, অমুক তো তমুক হইলো, অমুক তো আজকে অমুককে নিয়ে অমুক জায়গায় যাইতেছে, অমুক তো আজকে চিড়িয়াখানায় যে এই কোপ মেরে দিবে, ঠিক আছে, মানে মানে সরি আই এম সরি, মানে আই হোপ তুমি বুঝছো যে হোয়াট আই মিন টু সে। সো এই যে সব মেন্টালিটি বা এই ধরনের ঝামেলা, এগুলা যদি তোমার মাথার ভিতরে থাকে বা এটা যদি তোমার হচ্ছে যে কালচারে পরিণত হয়, তাহলে তোমার সময় নষ্ট হবে। আর এই টাইপের ফ্রেন্ড সার্কেল তোমাকে নষ্ট করে দিবে। তুমি একটা পর্যায়ে যদি এরকম ফ্রেন্ডের সাথে মিশো, আই ক্যান গ্যারান্টি ইউ তুমি একটা পর্যায়ে ফিল করবা তোমার টোটাল অ্যাডমিশন নষ্ট হয়েছে কয়েকটা মানুষের সাথে মেশার জন্য। সো তুমি পরে যে আফসোস করার আগে থেকেই ঠিক করে নাও তুমি কি করবা, ঠিক আছে? আগে থেকেই ঠিক করে নাও তুমি কি করবা, কতটা সাবধান হবা এবং কাদের সাথে মিশবা। সো পড়াশোনার জন্য যে 3-4টা ফ্রেন্ড মেইনটেইন করবা, একদম 100% প্রোডাক্টিভ ফ্রেন্ড মেইনটেইন করবা, যাদের সাথে তোমার সম্পর্ক থাকবে শুধু পড়াশোনার সম্পর্ক। আর হ্যাঁ, রিফ্রেশমেন্টের জন্য কারোর সাথে একটু বাইরে যাওয়া, কথাবার্তা বলা, এগুলো দরকার আছে। সো যাদের সাথে বাইরে যাবা, কথাবার্তা বলবা, রিফ্রেশমেন্ট করবা, তাদের সাথেও যেন প্রোডাক্টিভ কথাবার্তা হয়, কোনো এমন কিছু নিয়ে কথাবার্তা না হয় যেটা তোমাকে ফ্যান্টাসি লেভেলে নিয়ে চলে যায়। এর পরের পয়েন্ট আসি। এর পয়েন্ট হচ্ছে, পরের পয়েন্ট ছেলেদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, গেমিং। তোমার যদি গেমিং করার অভ্যাস থাকে, এই অভ্যাস থেকে এই মোমেন্টে বেরোয় আসতে হবে। দিনে মানে 1টা ঘন্টাও তুমি যেন গেমিং এ নষ্ট না করো। তুমি চান্স পাওয়ার পরে প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার, পাবজি, অমুক তমুক ইউজ পরিমাণ জিনিসপত্র খেলতে পারবা, বাট এই সময় তুমি যদি গেমিং করো, তুমি দেখবা এটা তোমার লাইফের সবচেয়ে খারাপ ডিসিশন আসবে এবং তুমি একটা পর্যায়ে ফিল করবা এই গেমিং আমার নষ্ট করে দিছে। সো এইটা আগে থেকে মাথায় রাখো যে কোনোভাবেই এই সময়টাতে এই গেমিং হাবিজাবি এগুলাতে সময় নষ্ট করা যাবে না। ওকে, সময় নষ্ট করা এইগুলাতে যাবে না। সো ফ্রেন্ড সার্কেল, গেমিং, খাবার, শহরের নতুন পরিবেশ, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে বললাম। এরপরে আসে হচ্ছে তোমার আচ্ছা, আরো অনেকগুলো পয়েন্ট আছে, এগুলা এভাবে লাইভে বলাটা ঠিক হবে না। পার্সোনালি যাদের সাথে পরামর্শ করা হয় তাদেরকে বলি, এগুলো রেকর্ড থেকে যাবে, হয়তো ইউটিউবেও দিতে পারি। অনেকগুলো পয়েন্ট আছে, অনেক ভুল করে, দেখো এগুলো কিন্তু আমি এমনি বলতেছি না, এগুলো আমার প্রিভিয়াস বছরগুলো থেকে দেখা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দেখা এক্সপিরিয়েন্স, আমি করতে দেখছি। দ্যাটস ওয়াই তোমাদেরকে আগে থেকে ওরিয়েন্টেশন ক্লাস মানে তোমাকে আমি সাবধান করবো যাতে তুমি কি করবা না এগুলা সম্পর্কে তোমার প্রপার গাইডলাইন হয়। মেয়েদের ক্ষেত্রেও সেম কাহিনী, মেয়েরাও কিন্তু শহরে এসে অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলো, অনেক মানে কি বলে অবাধ্য হয়ে যাও। এই 4টা মাস নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো, শুধুমাত্র পড়াশোনাতেই ফোকাস করার চেষ্টা করো। সো এই চ্যালেঞ্জগুলো ফেস করতে চলেছো। এর ছাড়া একটা মেন্টাল চ্যালেঞ্জ ফেস করবা, সেটা হচ্ছে এক্সাম খারাপ হওয়া। এই একটা মেন্টাল চ্যালেঞ্জ তুমি ফেস করতে চলেছো। এইটা একটু কিভাবে কাজ করে আমি তোমাকে বুঝাই। দেখো, তুমি যদি চিন্তা করো, এই হচ্ছে তোমার টোটাল অ্যাডমিশনের টাইম লাইন। এখানে তুমি আসো, এই জায়গায় তোমার হচ্ছে এক্সাম হবে, তাই না? তো এটা হচ্ছে ধরো প্রথম সপ্তাহ, তারপর দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহে ধরো তোমার 10টা টপিকের উপর এক্সাম হলো। এই এক্সামে তোমার খারাপ হয়েছে, মার্ক খারাপ আসছে। কত আসছে? ধরো তুমি 100-র ভিতরে মাত্র 30 পাইছো, 100-র ভিতরে 30 পাইছো। এর মানে তোমার কিন্তু এই সপ্তাহটা খারাপ গেছে। এই সপ্তাহ খারাপ যাওয়া মানে এই 10টা টপিক তুমি খারাপ পড়ছো। এখন এর মানে যদি এই হয় যে আমি আর পারবো না, তুমি যদি পরের সপ্তাহ না পড়ো, তাহলে পরের সপ্তাহগুলোতে যেই 10টা করে টপিক আসবে সেগুলোতেও তুমি খারাপ করবা। এটা একটা লুপ। তোমাকে চিন্তা করতে হবে, এই সপ্তাহে খারাপ হয়েছে, পরের সপ্তাহ 10টা টপিকে 100-র ভিতরে আমি 60 তুললাম। পরের সপ্তাহ 10টা টপিকে 100-র ভিতরে আমি 80 তুললাম। পরের সপ্তাহ 10টা টপিকে 100-র ভিতরে আমি 90 তুললাম। তাহলে দেখো, এই সপ্তাহে যদি তোমার গ্যাপও থেকে থাকে, ওভারঅল পরের গুলা যেহেতু তোমার গ্যাপ নাই, এইটা কিন্তু তুমি এখন বুঝতে পেরে যাবা গ্যাপটা কোথায় ছিল।
ওই জায়গায় তুমি এখন ফোকাস করে পরে কোনো এক সপ্তাহে এটা কভার করে নিতে পারবা। বাট ধরো তুমি এটাতেও গ্যাপ করছো, পরেরটাতেও গ্যাপ করলা, তারপরেও গ্যাপ করলা, তারপরেও গ্যাপ করলা, সবগুলাতে যদি গ্যাপ হইতে থাকে তাহলে তুমি আর পরে কখনো এই লুপ থেকে বের হইতে পারবা না। সো এই জন্য এক্সাম খারাপ হচ্ছে হোক, কোন একটা সপ্তাহে হইছে হোক, পরের সপ্তাহে তোমার নেক্সট টার্গেট থাকবে কোনোভাবেই যেন খারাপ না হয়, কোনোভাবেই যেন খারাপ না হয়। প্রত্যেকটা উইকে তোমাকে প্রিভিয়াসের থেকে বেটার করার ট্রাই করতে হবে, প্রিভিয়াসের থেকে বেটার করার ট্রাই করতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, এরপরে আসো, স্লাইড শেষ। নিয়মিত কঠোর পরিশ্রম তোমাকে সফল করে তুলবে, এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন কথা। তুমি দেখো এখানে আমি একটা ওয়ার্ড ইউজ করছি, সেটা কি? সেটা হচ্ছে নিয়মিত। অনেকে কঠোর পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম কি? একদিনে আজকে 12 ঘন্টা পড়ছে, ঠিক আছে, পরের দিন অসুস্থ হয়ে গেছে যে 1 ঘন্টাও পড়ে নাই, তারপরের দিন একদমই অসুস্থ, বেড থেকে উঠতে পারতেছে না, তারপরের দিন 0। তাহলে আমার ওই 12 ঘন্টায় তো লাভ হইলো না, কারণ এই 12 ঘন্টা আমার ব্রেনের ম্যাচিউরিটি দিতে পারতেছে না। বাট যদি এমন হইতো প্রথম দিন 6 ঘন্টা, পরের দিন 7 ঘন্টা, তারপরের দিন 8 ঘন্টা, তারপরের দিন 6 ঘন্টা, দেখো একটা কনসিস্টেন্সি আছে। নিজের ব্রেনকে ডাবল প্রেসার দিয়ে লাভ নাই। তাহলে দেখো তুমি কঠোর পরিশ্রমে ফোকাস না করে কঠোর পরিশ্রমে ফোকাস করো নিয়মিত করার সাথে, ঠিক আছে? নিজেকে এত লেভেলের প্রেসার দিও না যেটা তুমি পারবা না, অতটুকুই প্রেসার দিবা যতটুকু তুমি পারবা। বাট একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে নিয়মিত করা, কনসিস্টেন্সি, নিয়মিত করা, লেগে থাকা, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার। আর তোমরা আগামী পরশুদিন থেকে ক্লাস শুরু করবো আমার সাথে। তো আগামী পরশুদিন থেকে যখন ক্লাস শুরু হবে, ক্লাসগুলা দেখবা, ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলকে রিভিউ দিবা। দেখো মিল্টন ভাইয়ের হাইপ নাই, মিল্টন ভাই হাইপ তোলার জন্য মার্কেটিংও করে না। তোমরা আমার উপর ভরসা করে কোর্সে আসছো, তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আগামী জার্নিতে আমি তোমাদের কি লেভেলের সাপোর্ট দিতে চলেছি, শুধু কেমিস্ট্রিতে না, মেন্টাল সাপোর্ট, পড়াশোনার সাপোর্ট, গাইডলাইন, ইচ অ্যান্ড এভরি জায়গাতে। সো তুমি জাস্ট তোমার ফ্রেন্ডকে সাজেস্ট করবা পজিটিভ, মানে যদি তোমার মনে হয় যে না ভাইয়া ঠিকঠাক ভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে, তাহলে তুমি তাকে বইলো যে আমি এখান থেকে এই সাপোর্টটা পাচ্ছি, ঠিক আছে? আমরা 130 জন শুরু করছি, কোর্স শেষ হতে হতে যদি 500ও আসে আমার জন্য মোর দ্যান এনাফ। আমার 5000 50,000 স্টুডেন্ট লাগবে না। আমি ছোট মানুষ, অল্পতে খুশি মানুষ, এবং হচ্ছে যে আমি হচ্ছে কোয়ালিটিতে বিশ্বাসী মানুষ। আমি যদি তোমাকে কোয়ালিটি কন্টেন্ট এবং কোয়ালিটি কি বলো এটাকে, ওই সার্ভিসটা না দিতে পারি, তাহলে তুমি ডেফিনেটলি আমার পজিটিভ রিভিউ দিবা না। তো পজিটিভ রিভিউর জন্য আমাকে আগে ভালো করতে হবে। তো আই উইল ট্রাই মাই বেস্ট আমার সর্বোচ্চ দিয়ে ভালো করার, ঠিক আছে? সো তোমরা জার্নি শুরু করো, আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেটা আমাকে এখন করতে পারো। আমি তোমাদের এখন প্রশ্নটা দেখে, ভাইয়া ঘুমাবো কয় ঘন্টা, এটাও কি তোর বলে দেওয়া লাগবে রে? যতটুকু ঘুম লাগে, কারোর হচ্ছে 6 ঘন্টা ঘুম লাগে, কারোর 7 ঘন্টা ঘুম লাগে, কারোর 8 ঘন্টা ঘুম লাগে। তো 6 থেকে 8 ঘন্টা জেনারেলি একটা সুন্দর টাইম, ঠিক আছে? 6 থেকে 8 ঘন্টা, এর মাঝখানে ঘুমাইলেই হয়। 8 ঘন্টার বেশি ঘুমাইলে টাইম নষ্ট হবে, 6 ঘন্টার কম ঘুমাইলে তুমি দেখবা যে পড়াশোনা মেইনটেইন করতে পারবে না, ঠিক আছে? পড়াশোনা মেইনটেইন করতে পারবে না মানে কি, মাথা ধরে থাকবে, মাথা নিতে পারবে না জিনিসপত্রগুলা। সেগুলো মেইনটেইন করার জন্য 6 ঘন্টার নিচে ঘুমানো যাবে না, 6 থেকে 8-এর ভিতরে রাখবা। 8-এর বেশি ঘুমাইলে আবার দেখবা যে তুমি মোটা হয়ে যাচ্ছ, মুখটুক ফুলে যাচ্ছে, বা হচ্ছে যে পড়াশোনার ভিতরে আসতেই তোমার সময় লেগে যাচ্ছে, তুমি একটা আলাদা ঘোরের ভিতরে আসো। ওকে, সো এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি সব বিষয়গুলো নিয়ে কথাবার্তা। হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আজকে আমাদের লাইভে আছে। আমি আশা করব একদম শেষ ক্লাস পর্যন্ত তোমরা সবাই থাকবা, ক্লাসগুলা করবা, কোনো রকম ভাবে মাঝপথে ছেড়ে যাবা না। কারণ হচ্ছে যে এতক্ষণ ধরে বুঝালামই তো, কনসিস্টেন্সি হচ্ছে তোমার এই টোটাল জার্নির মেইন ফোকাস। তুমি যতটা কনসিস্টেন্ট তত তুমি ভালো করবা। সো ভাইয়ের জন্য দোয়া কইরো, তোমাদের জন্য দোয়া থাকবে। তোমাদের সাথে পরশুদিন ক্লাসে দেখা হচ্ছে। এই জার্নিতে তোমরা সফল হও, আমি তোমাদের জন্য একদম নিজের বেস্টটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।